শেষবারের জন্য বিদায় জানাতে সড়কের দুই ধারে অসংখ্য সাধারণ মানুষের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি, যারা কৌতূহলবশত তাকিয়ে আছেন। এবং এই সড়ক দিয়েই মূলত বেগম খালেদা জিয়াকে বহনকারী যে লাল সবুজের গাড়িটি, লাল সবুজ রঙে বাংলাদেশের পতাকার রঙে মোড়ানো যে গাড়িটি, সেই গাড়িটি কেবলই ছুটে চলল। এবং এই গাড়িটির মধ্যেই আসলে চিরনিদ্রায় শুয়ে আছেন, প্রাণহীন হয়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। যেই মানুষটি যখন সংসদে সরকার প্রধান হিসেবে দায়িত্বরত অবস্থায় ছিলেন, তখন তিনি জনমানুষের কথা উত্থাপিত করেছেন, জোরালো কণ্ঠে মানুষের অধিকার আদায়ে কাজ করেছেন। আবার যখন তিনি বিরোধী দলীয় নেত্রী হিসেবে একদমই বিপরীত দিকে ছিলেন সংসদে, তখনও তিনি জনমানুষের হয়ে সরকার প্রধানের কাছে প্রশ্ন উত্থাপিত হয়েছিলেন জোরালো কণ্ঠে। সেই কণ্ঠ আজ নিস্তব্ধ, সেই কণ্ঠ আর কখনো শোনা যাবে না। এটি বিএনপির নেতাকর্মীদের জন্য একটি বেদনাসিক্ত সময় তো বটেই, সেই সঙ্গে দেশের সাধারণ মানুষের জন্যও কিন্তু একই রকম ভাবে শোকাবহ। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। কারণ দেশের এখন যেই সময় যাচ্ছে, সেই সময় একজন বেগম খালেদা জিয়া এদেশের অভিভাবক এবং তার দলের জন্য তিনি নিঃসন্দেহে সেই অভিভাবক। সেই জায়গা থেকে এই সময় বেগম খালেদা জিয়ার চলে যাওয়াকে কোনোভাবেই মেনে নিতে পারছেন না সাধারণ মানুষ থেকে শুরু করে বিএনপির নেতা কর্মী এবং সমর্থকরা। চলে যেতে হবে কিংবা মৃত্যু সকলের জন্যই অপরিহার্য, সেই জায়গা থেকে বেরিয়েও যদি আসলে নেতাকর্মীরা বলছেন, এর আগেও তো তিনি বহুবার এভার কেয়ার হাসপাতালে এসেছেন চিকিৎসা নিতে, তিনি আবারও চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসা শেষ করে বাড়িও ফিরে গিয়েছেন। তো এবারও আসলে হয়তো এবার খুব সময় লাগছিল অনেকটা বেশি, তবু তারা কিন্তু আশা করছিলেনই যে সেই ক্রান্তি লগ্নকাল পেরিয়ে তারা আবারও বেগম জিয়াকে তাদের গাড়ি করে বাসায় ফিরিয়ে নিয়ে যেতে পারবেন, কিন্তু সেটি আর হয়নি। গতকাল ভোর 6টার দিকে পৃথিবীর মায়া ত্যাগ করে বেগম খালেদা জিয়া বিদায় নিলেন। তার সকল ভক্ত, অনুরাগী এবং যারা সাধারণ মানুষ, যেই দেশের মানুষকে বেগম খালেদা জিয়া নিজের পরিবার মনে করতো, কারণ একদমই পরিবারের কাছের যেই মানুষগুলো, স্বামী, সন্তান, কেউই কিন্তু তার কাছের ছিল না, কিংবা কেউই আসলে পৃথিবীতে ছিল না। ছিল একমাত্র বড় পুত্র তারেক রহমান, তিনিও তখন মায়ের কাছে আসতে পারছিলেন না, নির্বাসিত জীবন যাপন করছিলেন। তিনি স্বামীকে হারিয়েছেন, তিনি তার ছোট পুত্রকে হারিয়েছেন, তারপর একদমই একা হয়ে গিয়েছিলেন। তিনি চাইলে পারতেন দেশের বাইরে মাটিতে, দেশের বাইরের কোথাও আসলে তিনি ঠাঁই নিতে এবং সেখানে তিনি একটি সানন্দে বিলাসবহুল জীবন বেছে নিতে পারতেন, কিন্তু তিনি বারবারই বলেছেন যে তিনি কখনোই দেশের বাহিরে যাবেন না, বরং এই দেশের মাটি তার ঠিকানা। এবং এই কথাগুলো কিন্তু বারবার গতকাল থেকে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যমেও তার এই পুরনো কথাগুলো শুনছিলাম, দেখছিলাম। তো সেই জায়গা থেকে আসলে হয়তো সৃষ্টিকর্তা তার যে মনের ইচ্ছে ছিল যে এই দেশ, যেই দেশকে তিনি এতটাই আপন ভেবেছেন, যে দেশের জন্য তার স্বামী প্রাণ দিয়েছেন, সেই দেশেই যেহেতু তিনি থাকতে চেয়েছেন, সেই দেশের মাটিতেই কিন্তু তার শেষ ঠিকানা হচ্ছে এবং তিনি তার স্বামীর পাশেই কিন্তু সমাহিত হচ্ছেন। তাছাড়াও কিন্তু আমরা দেখেছি ডিসেম্বর মাসেই যখন তিনি বেশ অসুস্থ, তখন তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার কথা ছিল। সেই লন্ডনে নিয়ে যাওয়ার জন্য সব রকম প্রস্তুতিও কিন্তু সম্পন্ন করা হয়েছিল, তবে শেষ মুহূর্তে তার আসলে শারীরিক অবস্থা আরো বেশি দুর্বল হয়ে পড়ে এবং তারপরেই কিন্তু তার আর লন্ডন যাওয়া হয়নি। হয়তো এটি তার নিয়তিরই খেলা ছিল, কারণ যেই মানুষটি চাচ্ছিলেন দেশের বাইরে না যেয়ে দেশের মাটিতে থাকতে, দেশের মাটি যার আপন ঠিকানা, যিনি বারবার বলেছেন সেই মাটিতে মৃত্যু, এটি নিশ্চয়ই তার একান্ত চাওয়া বলে সৃষ্টিকর্তা হয়তো তার কথাটি শুনেছেন। আমরা বলছিলাম আসলে এই যে বেগম খালেদা জিয়ার
বর্ণাঢ্য তার যে রাজনৈতিক জীবন, সেই রাজনৈতিক জীবনের কথা বলছিলাম। তিনি বহুবার আসলে তার রাজনৈতিক জীবনে মতাদর্শিক দ্বন্দ্ব, সংঘাত এগুলো ছাড়াও প্রতিপক্ষের ব্যক্তিগত প্রতিহিংসা, বিদ্বেষ, লাঞ্ছনা ও নিষ্ঠুরতার শিকার হয়েছেন, কিন্তু তিনি কখনোই অন্যায়ের কাছে মাথা নত করেননি, বরং তিনি সত্যটাই বারবার স্পষ্ট করে জনসাধারণের কাছে তুলে ধরেছেন এবং তার উপর যা যা অন্যায় হয়েছে তিনি সবসময় সৃষ্টিকর্তা এবং দেশের জনগণের কাছে বিচার চেয়েছেন। এবং আমরা দেখেছি তিনি বলতেন এই বিচার একসময় জনগণ করবে, এই বিচার একসময় সৃষ্টিকর্তা করবেন। তিনি কখনোই আসলে অন্যায়ের কাছে যে মাথা নত করে স্বীকার করবেন কিংবা আপোষ করে যাবেন এমনটি কিন্তু তিনি করেননি। এবং এই আপোষ যে তিনি করেননি সেটি তার রাজনৈতিক জীবনের শুরুতেই এরশাদ পতন আন্দোলনের মাধ্যমেই কিন্তু তিনি দেখিয়েছিলেন এবং তারপরে কিন্তু তিনি আপোষহীন নেত্রী নামে সাধারণ মানুষের কাছে পরিচিতি লাভ করেছিলেন। তার নেতাকর্মীদের কাছে নেতাকর্মীরা তাকে এই আপোষহীন নেত্রী হিসেবে আখ্যা দিয়েছিলেন। তিনি কখনোই সভা সমাবেশে হয়তো স্লোগান তোলেননি আপোষ না সংগ্রাম, কিন্তু তিনি সবসময় সংগ্রামই করেছেন তার জীবদ্দশাতে, তার রাজনৈতিক জীবনে। স্লোগান না তুলেও প্রতিবাদ কিভাবে করতে হয়, কিভাবে আসলে সাধারণ মানুষের কাছে পৌঁছতে হয় তার একটি জ্বলন্ত উদাহরণ বাংলাদেশের রাজনীতিতে হয়তো বেগম খালেদা জিয়া হয়ে থাকবেন। এছাড়া আসলে তাকে যদি বলি যে তার যেই স্মৃতি বিজড়িত সেনানিবাসের বাড়িটি ছিল, যেই বাড়িতে তার সন্তানরা বেড়ে উঠেছিল, যে বাড়িতে তার সংসার ছিল, যেই বাড়িতে তার সন্তানদের সন্তানরা অর্থাৎ তার নাতিরা বেড়ে উঠেছিল, সেই স্মৃতি বিজড়িত অর্থাৎ একটি এই সংসারের যা যা স্মৃতি থাকে বহু বছরে, সে সকল স্মৃতি বিজড়িত যে বাড়িটি তিনি গুছিয়ে রেখেছিলেন তার মতো করে, যে বাড়িটিতে তিনি বসবাস করতেন, যে স্মৃতিতে তিনি বসবাস করতেন, সেই স্মৃতি বিজড়িত বাড়িটি থেকে তাকে 2010 সালের 13ই নভেম্বর কিন্তু বের করে দেওয়া হয়েছিল। এবং তখনও কিন্তু তিনি কোনো কথা বলেননি, বরং অশ্রু সজল নয়নে তিনি গণমাধ্যমের সামনে সেদিন এসেছিলেন এবং বলেছিলেন তিনি কোনোভাবেই সেই বাড়ি থেকে বের হতে চাননি, তাকে টেনে হিচড়ে বের করে দেওয়া হয়েছে। সেই বিচারের ভারও তিনি কিন্তু সাধারণ মানুষের কাছেই দিয়েছিলেন। এমন অজস্র অনেক ঘটনাই ঘটেছে, সেই প্রত্যেকটি ঘটনায় তিনি পরম ধৈর্য, আত্মশক্তি ও আত্মমর্যাদা বজায় রেখে প্রতিটি পরিবেশ তিনি মোকাবিলা করেছেন। তাই তো তিনি চলে যাওয়ার পর 24 ঘন্টা তো পার হয়ে গিয়েছে, কিন্তু এখনো এত মানুষ তার সম্পর্কে কথা বলছিলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করছিলেন এবং বিশেষ করে যেই জেনজিদের কথা আলাদা করে বলতে হয়, যে জেনারেশন জি এর মাধ্যমে 24-এর গণ অভ্যুত্থানে এক বিপ্লব গণ অভ্যুত্থান হয়েছিল।